প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই তার সাথে। অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম 1950 সালের এপ্রিল মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1974 সালে রাজশাহী মেডিকেল থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, শুরুতে আমি জানতে চাইবো যে হার্ট অ্যাটাক বলতে আসলে কি বোঝায়? হার্ট অ্যাটাক একটা সত্যি ভাবে একটা বিশেষ রোগ, যে রোগটা আসলে খুব ভীতি সঞ্চার করে থাকে সবার মধ্যে, এবং আসলে তাই। এর কারণ হলো যে হার্ট অ্যাটাক রোগে যারা মৃত্যুবরণ করেন তার বেশ সিগনিফিক্যান্ট অনুপাতের লোকজন মারা যায় কিন্তু প্রথম ঘন্টার মধ্যেই। তো এই হার্ট অ্যাটাক সম্বন্ধে আমাদের একটা ব্যক্তিগত ধারণা থাকা দরকার। এর কারণ হলো যে হার্ট অ্যাটাক রোগীদের হাসপাতালে পৌঁছানোর পূর্বেই আমাদের পাবলিক হিসাবে, রোগী হিসাবে, রোগীর আত্মীয় স্বজন হিসাবে বা পাশে যারা আছেন তাদের কিছু দায়িত্ব থাকে, তাদের কিছু জেনে থাকা দরকার। হার্ট অ্যাটাক বলতে আমরা এইটুকু বোঝাই যে আমরা সবাই জানি যে হার্ট আমাদের সমস্ত শরীরে রক্ত সঞ্চালন করে পাম্পের মাধ্যমে, এবং যেহেতু হার্ট নিজে একটা পাম্প, তাকে কাজ করতে হয়, সুতরাং তার নিজস্ব একটা রক্ত চলাচলের একটা পদ্ধতি আছে, রক্ত নালী আছে। এই রক্ত নালীগুলোর মধ্যে কোনো একটি বা একের অধিক নালী যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে হার্টের বেশ কিছু অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হার্ট কিন্তু কাজ করা বন্ধ হয়ে যায়। এটাই হলো হার্ট অ্যাটাক। এই যে হার্ট অ্যাটাক বন্ধ হয়ে রক্তের বন্ধ হয়ে যাওয়ার ফলে হার্টের কার্যক্ষমতা বন্ধ হয়ে গেল, সেটাই হলো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক যতটাই উচ্চারিত শব্দ, ঠিক সেরকম স্ট্রোকও কিন্তু ওরকমই প্রচলিত একটা শব্দ। তো স্যার, হার্ট অ্যাটাক আর স্ট্রোকের মধ্যে কি বেসিক কোনো ডিফারেন্স আছে বা কতটুকু আছে একটু জানতে চাই। এখানে একটা জিনিস বলে রাখি যে আমাদের অনেকের মধ্যে, আমাদের পাবলিক কনসেপশনের মধ্যে অনেকের ধারণা যে তাদের স্ট্রোকটাকে তারা হার্ট অ্যাটাক বলে, অথবা মনে করে যে হার্ট অ্যাটাকটাকে স্ট্রোক বলে মনে করে। আসলে তা না। আমরা যে কারণে হার্টে স্ট্রোক হয় একটু আগে বলেছি, যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হার্টের ক্ষতি হয় এবং এটা হার্ট অ্যাটাক বলে। ঠিক একই কারণে আমাদের যে ব্রেন সমস্ত শরীরকে যে পরিচালনা করেন, সেখানেও সে ব্রেনে কিন্তু রক্ত চলাচল এরকম নালী আছে, এবং সেই নালীগুলোর কোনো একটা অংশ যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ব্রেনের কিছু অংশ ক্ষতি হবে, এবং সেক্ষেত্রে সাধারণভাবে কোনো দিকের অংশ প্যারালাইসিস হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায়। এটাকে সাধারণত স্ট্রোক বলে। সুতরাং আমরা সাদামাটাভাবে বলতে পারি যে হার্টের রক্ত চলাচল বন্ধ হয়ে হার্টের যে ক্ষতি হয় এটাকে হার্ট অ্যাটাক বলা যেতে পারে, এবং ব্রেনের যে ক্ষতি হয় সেটাকে ব্রেন অ্যাটাক বলা যেতে পারে। এই ব্রেন অ্যাটাকের নামই কিন্তু স্ট্রোক। স্যার, এবার জানতে চাইবো যে হার্ট অ্যাটাক যখন হয়েছে তখন আমরা আসলে রোগীর কোন কোন লক্ষণগুলো দেখে বুঝতে পারবো যে তার হার্ট অ্যাটাক হয়েছে? সাধারণত যে জিনিসটা হয় দুভাবে হতে পারে। কোনো ইন্ডিভিজুয়াল, কোনো লোকের হয়তো আগের থেকে কিছু সিমটম থাকে, যেমন সে কিছু পরিশ্রম করতে গিয়ে বুকে ব্যথা হতো, রেস্ট করলে ভালো থাকতো, এভাবে সে কয়েক মাস বা কয়েক বছরও চলে যেতে পারে। আবার কোনো রোগের মধ্যে হঠাৎ করেই হার্টের রক্ত বন্ধ হয়ে যায়। আসলে আগের থেকে রোগ থাকুক বা না থাকুক, যদি কোনো কারণে হঠাৎ করে হার্টের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে হার্টের রোগটা হয়, এটা কি সাধারণত হার্ট অ্যাটাক বলা হয়ে থাকে। কিন্তু যদি সামগ্রিকভাবে চিন্তা করি, এই যে হার্টের রক্ত চলাচল বন্ধ হওয়া বা কমে যাওয়ার এই পুরো রোগটাকে সাধারণত বলা হয়ে থাকে ইসকেমিক হার্ট ডিজিজ। যেহেতু এই রোগের প্রাদুর্ভাব, ISD বলি বা ইসকেমিক হার্ট ডিজিজ বলি, যেহেতু এই রোগটার প্রাদুর্ভাব অনেক বেশি এবং রোগটা ভয়াবহ, সেই কারণে সাধারণভাবে হৃদরোগ বলতে কিন্তু এই জিনিসটাকে বোঝানো হয়ে থাকে, যদিও হৃদরোগের অন্য কারণও আছে। তো সাধারণত যেটা হয় যে বুকে ব্যথা হওয়াটাই কিন্তু সবচেয়ে কমন, সবচাইতে প্রচলিত সিমটম, যে হঠাৎ করে বুকে ভীষণ চেপে ধরে, মনে হয় বুকটা ভেঙে পড়লো, অনেক ওজন চেপে গেছে আর কি। এটা হয় শুরুতে, এবং তার সাথে সাধারণত ঘাম হতে থাকে অনেকের, এবং অনেক সময় মাথা ঘুরোতে থাকে, বমি হতে থাকে আর কি। অনেক সময় বমি নাও হতে পারে, কিন্তু বুকের ব্যথা হওয়াটাই সবচাইতে খুব ইম্পর্টেন্ট। সুতরাং এই জিনিসটা প্রথমে লক্ষণীয় ব্যাপার হলো যে তার ব্লাড প্রেশার আছে। ব্লাড প্রেশার বা অন্য কোনো রোগ হয়তো আগে ছিল, সেখান থেকে সাডেন হার্ট অ্যাটাক এটা হলো, এটাই তার মেন উপসর্গ। এই প্রসঙ্গে যেটা আপনি হয়তো প্রশ্ন করতে পারেন সেটা হলো যে এই সময়তে আমাদের অ্যাকচুয়ালি করণীয় কি, কেননা বেশিরভাগ হার্ট অ্যাটাক তো বাসাতেই হবে, এবং তারপর ইমিডিয়েট আমরা কি করতে পারি, অথবা কর্মক্ষেত্রে হবে, সেখানে তো আশেপাশে আমার আত্মীয়স্বজন ছেলে মেয়ে আছে অথবা আমার কলিগরা আছে, তাদের সেই ক্ষেত্রে সবচেয়ে ব্যাপার হলো যদি সন্দেহ হয় এই ধরনের রোগ দেখা যায়, তাহলে অলমোস্ট আপনি 90% শিওর হতে পারেন যে মনে হয় হার্ট অ্যাটাকের প্রক্রিয়া চলছে বা শুরু হয়েছে।
সাধারণত আমরা পাবলিকে যেটা ইনস্ট্রাকশন দিতে চাই সেটা হলো যে সেই সময়ের মধ্যে অ্যাসপিরিন ট্যাবলেট ইউজুয়ালি 300 মিলিগ্রামে পাওয়া যায়, এটা চিবিয়ে খেয়ে ফেলা পানি দিয়ে, এবং সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে যাওয়া দরকার। এর কারণ হলো যে প্রাথমিক চিকিৎসাগুলোর মধ্যে যে প্রথম চিকিৎসা হলো যে তার ব্যথাটাকে ঠিক করা এবং ইমিডিয়েট একটা সম্ভব হলে ইসিজি করে ডায়াগনোসিসটাকে কনফার্ম করা। এটা আরও একটা কারণ হলো যে যত তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাবেন তত তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু হবে, এবং যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে তত তাড়াতাড়ি হার্টের একটা বড় অংশ বাঁচানো সম্ভব হবে। আমরা যত হয়ে যাওয়া থেকে বেঁচে যাবে অংশটা, যত অংশে বেঁচে যাবে তত বেঁচে যদি যায় তাহলে সেই হার্টটা পরবর্তীতে মোটামুটি নরমালভাবে কাজ করতে পারবে। এটা হলো মেইন উদ্দেশ্য, যে আমাদের এই তাড়াতাড়ি আইডেন্টিফাই করা এবং অ্যাসপিরিন সম্ভব হলে খাওয়ানো, হোক বা না হোক তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া, স্থানান্তর করা। স্যার, হাসপাতালে যখন আমরা নিয়ে যাব তখন আসলে হাসপাতালের পদক্ষেপগুলো কিরকম থাকে? হাসপাতালের পদক্ষেপগুলোর মধ্যে ডিপেন্ড করতেছে যে কোন হাসপাতালে পৌঁছাতে পেরেছে আর কি সেটা। এটা সাধারণত আমরা দুটো জিনিস আমরা বলে করে থাকি, যে আমাদের দেশে যদিও এখন ঠিক অ্যাম্বুলেন্স সার্ভিসটা অতখানি প্রচলিত না, কিন্তু সমস্ত দেশেই কিন্তু অ্যাম্বুলেন্সেই কিন্তু এদের চিকিৎসাটা শুরু হয়ে যায়। এমন এমন দেশ আছে যেখানে অ্যাম্বুলেন্সেই এই অ্যাসপিরিন খাওয়ানোর থেকে আরম্ভ করে ইসিজি করার পরে যে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে, সেখানে আগে ইনফরমেশন দিয়ে দেওয়া যে এই ধরনের একটা রোগী আসছে। সাধারণত যেটা আইডিয়াল করা উচিত, যেটা আমাদের দেশে এখনও সবসময় সব জায়গায় সম্ভব না, যদিও শহরের কোনো কোনো জায়গায় সম্ভব, যে প্রাথমিকভাবে যখন হাসপাতালে যাওয়া হয় সঙ্গে সঙ্গে তাকে অ্যাথলেবে নিয়ে তার অ্যানজিওগ্রাফি করে দেখা যায় যে কোন জায়গায় ব্লকটা হয়েছে। যদি সেই ব্লকটাকে রিলিফ করে দেওয়া যায় ইমিডিয়েট, তাহলে কিন্তু ওই হার্টের ওই অংশটুকু বেঁচে যেতে পারে। তাহলে এদের রেজাল্টটা সাংঘাতিক ভালো। যদি সম্ভব হয় না, যদি আমাদের দেশে অনেক দেশে এই সুযোগ এখনও সম্ভব নয়, সেখানে সাধারণত স্টেপ্টোকাইনেজ বা এক ধরনের ওষুধ প্রয়োগ করা হয়, যেটা দিলে ওইটার কিছু কিছু অংশ গলে যায় এবং সেখানেও কিছু কিছু হার্টের মাংস বা হার্টের পিণ্ডের অংশ বেঁচে যায়। এটা হলো তার প্রাইমারি চিকিৎসা। কিন্তু এই সাথে সাথে তাদেরকে সাপোর্টিভ চিকিৎসা করা হয়ে থাকে, তাকে অক্সিজেন দেওয়া, তার ব্যথা কমানো, তাকে বোঝানো যে এটা এখন মোটামুটি ঠিক হয়ে যাবে ইত্যাদি জিনিস, প্লাস তাকে সবসময় পর্যবেক্ষণ করা, যে কোনো কোনো মনিটরিং যেটা বলছেন আপনি, যেটা যাতে করে তার কোনো ধরনের কমপ্লিকেশন হচ্ছে কিনা, যাতে করে হওয়ার শুরুতে এটাকে চিকিৎসা করা যায়। এর কারণ হলো যে হার্ট অ্যাটাকের একটা সিগনিফিক্যান্ট অংশ কিন্তু অ্যারিথমিয়া বা অ্যাবনর্মাল বিট হওয়াতে মারা যায়। তো সেটা যদি আমরা প্রথমেই মনিটরিংয়ে দেখতে পাই এবং প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া যায়, তাহলে সেখান থেকে এটা বের করা সম্ভব। এটা হলো তার প্রাথমিক চিকিৎসা। এবং পরবর্তীতে হাসপাতালে রেখে আনুষঙ্গিক চিকিৎসা, কেন হার্ট অ্যাটাকটা হলো সেই সম্বন্ধে তাকে ইনভেস্টিগেশন করা গিয়ে এবং তাকে সাজেশন দিয়ে তারপরে তাকে ডিসচার্জ করা হয় এবং তাকে ফলো আপ করার জন্য চেষ্টা করা হয়। স্যার, মানে আমরা চিকিৎসার সাথে সাথে শুধু হার্ট চিকিৎসাই না, আমরা সিমটোমেটিক ম্যানেজমেন্ট, তার সাথে মনিটরিং এবং পরবর্তীতে একটা কমপ্লিট অ্যাডভাইস দিয়ে আমরা রোগীকে এবং তার পরবর্তীতে কি লাইফস্টাইল হবে, কিভাবে চলাফেরা করবে, এবং কেননা যেহেতু একবার তার হার্ট অ্যাটাক হয়েছে, শুধু তার শরীরের মধ্যে ওই সমস্ত এলিমেন্ট এখনো আছে, হয়তো ব্লাড প্রেশার আছে, বা আগে সিগারেট খেতেন, আগে হয়তো জর্দা খেতেন, বা চর্বি বেশি ছিল, খাওয়া দাওয়া বেশি করতেন, বেশি ওজন ছিল, এইসবগুলো যাতে করে কমিয়ে পরবর্তীতে হার্ট অ্যাটাক না হয় তার জন্য তাকে পরামর্শ দেওয়া হয় আর কি। আসলে কেননা পরবর্তী হার্ট অ্যাটাক হলে মনে রাখতে হবে যে যদি তার আগে কিছু হার্ট অ্যাটাকে কিছু অংশ ড্যামেজ হয়ে থাকে, পরবর্তীতে আরো একটু ড্যামেজ যদি যোগ হয়, তাহলে ড্যামেজের পরিমাণ বেড়ে যাবে এবং তার কার্যক্ষমতা কমে যাবে আর কি। সেই সমস্ত গুলো দেওয়া এবং পরবর্তী চিকিৎসা কি হবে, এই সমস্ত চিকিৎসা দেওয়ার পরেই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। স্যার, এটা তো গেল যে হার্ট অ্যাটাক যার হয়েছে তার বেলায় কি কি সাবধানতা বা অ্যাডভাইস, যার হয়নি সেক্ষেত্রে আমরা প্রতিরোধের ব্যাপারে আমরা কতটুকু কি করতে পারি? খুবই জরুরি ব্যাপার। এর কারণ হলে আমার এতক্ষণ আলোচনা থেকে লক্ষ্য করলেন যে আসলে এটা এমন একটা রোগ, সেটা এমন একটা জীবাণুঘটিত রোগ না, যেমন কলেরা, টাইফয়েড, যে জীবাণুঘটিত রোগ, আপনি জীবাণু আইডেন্টিফাই করলেন, চিকিৎসা দিলেন, জীবাণু ভালো হয়ে গেল, টাইফয়েড ভালো হয়ে গেল, ওষুধের দরকার নাই। কিন্তু এই সব রোগের ওই ধরনের কোনো চিকিৎসা নাই। এটা যেহেতু কিওর নাই এই রোগের, সুতরাং এটাকে প্রতিরোধ করা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত এই ধরনের যেহেতু জীবাণুঘটিত না, কিন্তু এটা লক্ষ্য করা গেছে যে বেশ কিছু ফ্যাক্টর আছে যেটা এই হার্ট অ্যাটাককে তৈরি করতে সাহায্য করে। যেমন কারো হাই ব্লাড প্রেশার আছে, যিনি অনেক ওজনে ভুগছেন, বেশি ওজন আছে, বেশি চলাফেরা করেন না, অফিসে বসে বসে কাজকর্ম করেন, কোলেস্ট্রল বেশি আছে, অথবা ফ্যামিলি হিস্ট্রি খুবই খারাপ, আগের বাবা মা কে আরো কারো হার্ট অ্যাটাক হয়েছে। সুতরাং এই গ্রুপের রোগীকে আমরা সাধারণত ধরি যে এরা হাই রিস্ক গ্রুপ। তাদেরকে শুরু থেকেই আমাদেরকে এই জিনিসগুলো করতে হয়। ব্লাড প্রেশার থাকলে
তাকে আইডিয়ালি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ খেয়ে এবং আনুষঙ্গিক করে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে। ডায়াবেটিস সাংঘাতিকভাবে আপনাদের কন্ট্রোল রাখতে হবে, কারণ ডায়াবেটিস একটা ইম্পর্টেন্ট রোগ, এবং যদি কারো ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার একসঙ্গে থাকে তাহলে কিন্তু আরও বেশি ডেঞ্জারাস আর কি। এই জন্য বলা হয়ে থাকে ডায়াবেটিস অ্যান্ড ব্লাড প্রেশার আর টু ব্যাড ফ্রেন্ডস যখন একসঙ্গে থাকে আর কি। এবং এই যেমন যাদের ওজন কমিয়ে ফেলা দরকার, খাওয়ার ব্যাপারে খুবই খেয়াল রাখতে হবে যে অ্যানিম্যাল ফ্যাট যেগুলো সেগুলো অবশ্যই বিরত থাকতে হবে। তাহলে দেখা যায় যে বেশ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আমাদের এই হার্ট অ্যাটাকটা প্রিভেন্ট করা যায়। কোনো কোনো ক্ষেত্রে আমি সবসময় একটা জিনিস বলে থাকি যে যার ফ্যামিলিতে হার্ট অ্যাটাক ছিল সে বরং একটু লাকি, কারণ সে জেনে ফেলেছে যে তার ভবিষ্যৎ হতে পারে, এবং তাকে বেশি আরো সতর্ক থাকতে হবে। তাহলে আমাদের হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে পারবো। কারণ হার্ট অ্যাটাক হয়ে যাওয়া মানে হলো হার্টের মাসেলের পাম্পের একটা অংশ কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাওয়া। একটা কিন্তু খেয়াল রাখতে হবে, চিকিৎসা করার পরে যদি হার্টের মাসেলের কোনো অংশে ড্যামেজ হয়ে যায়, চিকিৎসা হওয়ার পরে সে সুস্থ হয়ে উঠলেও ওই অংশটুকু কিন্তু কিওর হবে না। সুতরাং প্রতিরোধ করাটা সর্বোত্তম পন্থা, এবং আমাদের দেশে বিশেষ করে গরিব দেশে তো অবশ্যই দরকার। কারণ হার্ট অ্যাটাক যার একবার হয়ে গেল তার কমপক্ষে প্রতি মাসের চিকিৎসা ৩,০০০ থেকে আরম্ভ করে ৫,০০০-১০,০০০ টাকা অনেক বেশি এক্সপেন্সিভ, এবং এটা রেস্ট অফ দি লাইফ তাকে কন্টিনিউ করে যেতে হবে। সুতরাং প্রতিরোধ সর্বোচ্চ পন্থা। স্যার অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। তোমাকে এবং এনটিভিকে ধন্যবাদ। দর্শক, জেনে নিলাম হৃদরোগ প্রতিরোধে করণীয় বিষয়গুলো, আশা করি আপনাদের উপকারে আসবে। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে থাকছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে ব্যায়ামটা করবো এটা হচ্ছে পিলাটিসের মুভ। অ্যাকচুয়ালি পিলাটিস আর যোগা দুটো মিলিয়ে এই মুভটা হবে, বাট আমরা এখানে ওভাবে কনসেপশনটা না করে আমরা যেটা করছি যে ফ্রি হ্যান্ডে অ্যান্ড উইথ দ্য ব্যান্ড অ্যান্ড উইথ দ্য বল যেন ভেরিয়েশনটা থাকে, এবং প্রতিটা ভেরিয়েশনে শরীর কিন্তু এক একভাবে রেসপন্ড করে। তো আমরা ব্যায়ামটা করার পরে আমরা বলবো যে এই ব্যায়ামের উপকারিতাগুলো কী এবং কিভাবে কোন প্রপস দিয়ে করলে কিভাবে আপনি উপকারটা পাবেন। ওকে, এখানে আমাকে ফ্রি হ্যান্ডে প্রথমে দেখাবে চৈতি। ওকে চৈতি, and 1, stay and down, 2, stay and down, 3, stay and down, 4, stay। একটু ধরে রাখা, যে দেখে খুব সহজ মনে হয় কারণ ও খুব সুন্দর সহজভাবে করছে জন্য। এখানে কিন্তু উল্টো অপোজিট ব্যালেন্সটা থাকতে হচ্ছে, যখন একদিকে এই পায়ে থাকছে তো উল্টো হাতে থাকছে, এবং অনেক সময় দেখা যায় যে পা এদিকে পড়ে যাচ্ছে, হাত ওদিকে উঠে যাচ্ছে। যখন আপনি একটা লাইনে রাখতে যাবেন তার মানে কি পুরো শরীরটা কাজ করছে একটা লং লাইনে। এটা কিন্তু রাখাটা ডিফিকাল্ট, তখন স্পাইনের খুব ভালো একটা ব্যায়াম হয় এবং কোরেরও ব্যায়াম হয়, হিপের কাজটা হচ্ছে, থাইয়েরও হচ্ছে, এবং হাত টান টান যখন রাখছেন শোল্ডার সহ কাজ হচ্ছে। এবং সবচেয়ে ভালো ব্যায়ামটা আমি বলবো যাদের কোমরে ব্যথা বা স্পাইনের কোনো অ্যালাইনমেন্টাল প্রবলেম আছে তাদের জন্য, যে না কোনো ব্যথা বা ডিস্ক সরে যাওয়া বা কোনো কিছু, তাদের জন্য এই ব্যায়ামটা কিন্তু খুব উপকারী। ওকে, অ্যান্ড ডাউন। ওকে, থ্যাংক ইউ। তো এইখানে আমরা ফ্রি হ্যান্ডে করলাম। ফ্রি হ্যান্ডে করার পরে আমরা কিভাবে আরেকটু নতুন অ্যাঙ্গেলে করতে পারি বা ভেরিয়েশনের জন্য, তখন এটা আমাকে দেখাবে তাসরিন। ওকে তাসরিন, ইয়েস, ওকে, অ্যান্ড গো। 1, yes, back, 2, back, 3, back, 4, and hold। এখানে আমরা একই ব্যায়াম, কিন্তু এখানে যখন সে ব্যান্ড ইউজ করছে আমরা দেখতে পাচ্ছি যে পায়ের সাথে একটা ব্যান্ড লাগিয়েছে। এই ব্যান্ডের ইলাস্টিসিটি এবং অ্যাট দ্য সেম টাইম সাপোর্টও দিচ্ছে, প্লাস ওর স্ট্রেংথ লেভেলটা বাড়াচ্ছে, যে ওই প্রেশার দিয়ে যখন ব্যান্ডটা তাকে সরাতে হচ্ছে তখন কিন্তু কোয়ার্স মাসেলের কাজটা আরও হ্যামস্ট্রিং মাসেলের কাজটা তখন আরও অনেক বেশি হচ্ছে, এবং অ্যালাইনমেন্টটা ধরে রাখতে তার আরও অনেক বেশি কষ্ট হচ্ছে। ওকে, অ্যান্ড রিল্যাক্স। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো আপনারা যদি মনে করেন ফ্রি হ্যান্ডে করার পরে আপনার ইজি মনে হচ্ছে তখন ব্যান্ডটা ইউজ করতে পারেন। এবার এই ব্যায়ামটাতে আরেকটু ব্যালেন্স যদি চ্যালেঞ্জিং ওয়েতে করতে চান তখন কিভাবে করবেন সেটা আমাদেরকে দেখাবে শম্পা। আমরা এখানে ইউজ করছি স্টেবিলিটি বল। স্টেবিলিটি বলে ইয়েস, রোল, ফাইন, ওকে, গুড, অ্যান্ড 1, yes, stay and down, 2, yes, and
down, 3 and down and 4. একটু হোল্ড। মনে হচ্ছে খুব আরাম, উনি তো বলের মধ্যে শুয়ে শুয়ে করছেন, সমস্যাটা কি? বাট সম্পাপা আমি ধরছি, দর্শকদের দেখাচ্ছি বল রোলস। সো যেটা আপনি হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ খুব সহজে খুব আরামে তো উনি করে যাচ্ছেন, দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট। কারণ এই বলটা যখন দুলছে ওনাকে এখানটায় সোজা রেখে অ্যালাইনমেন্টটা ধরে রেখে সোজাভাবে থাকাটা, এটা যে করবে সে বুঝতে পারবে এবং তখন সে সাবধানে জিনিসটা করতে হবে। বল বলে কিন্তু এখানে এটা খুব ফেলনা না, হ্যাঁ এটা সাবধানে করতে হবে। ওকে, অ্যান্ড রোল ব্যাক, ব্যালেন্স উইথ দ্য ব্যালেন্স, ভেরি গুড ইয়েস, থ্যাংক ইউ। তো আমরা দেখলাম যে 3 ভাবেই করা যায়, 3 ভাবে করতে গেলে 3 ধরনের করে কাজ হয়। আমরা খুব দ্রুত একবার কি দেখে ফেলবো যে যার মতো করে। ওকে, কুইক ইয়েস, অ্যান্ড উইথ দ্য ব্যান্ড and free hand and with the ball just 2 times. Okay, and 1 and down and 2 and down. Nice, and thank you. খেয়াল করতে পারলে ভালো যে যদি আপনি আয়নার পাশে থেকে করেন তাহলে অ্যালাইনমেন্টটা সহজে, অনেকে মনে করে যে যত বেশি হাত উপরে উঠবে, যত বেশি পা উপরে উঠবে ততই বুঝি খুব ভালো তাড়াতাড়ি কাজ হচ্ছে, তখন কিন্তু আসলে স্পাইনে প্রেশার পড়ে। আপনাকে রাখতে হবে একটা লেভেলে, একটা লং লাইনে, যেন স্পাইনটা আরাম পায়। স্পাইনকে খুব বেশি আপনি এক্সটেনশন বা ফ্লেকশনে নিয়ে গেলে পরে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ নিতে হবে, হুট করে নিলেই হবে না। তো বারবারই বলছি যে যাদের কোমরে ব্যথা আছে বা স্পাইনাল কোনো সমস্যা আছে তারা অবশ্যই এটা একটু চেষ্টা করবেন এবং আশা করি এতে আপনি উপকারও পাবেন। দর্শক, হঠাৎ মাথা ব্যথা শুরু হলে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে কি করবেন তা সম্পর্কে জেনে নেই আমাদের আজকের প্রাইমারি কেয়ার সেগমেন্টে। মাথা ব্যথা নিয়ে বেশি চিন্তা করার কোনো দরকার নাই। মাথা ব্যথা হলে প্রথম আমাকে খেয়াল করতে হবে মাথার সামনের দিকে না পিছনের দিকে। যদি মাথার সামনের দিকে হয় তাহলে প্রথম আমার খেয়াল করতে হবে তার ঠান্ডা লাগছে কিনা, তার নাক বন্ধ আছে কিনা, বা তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা। যদি এরকম হয় তাহলে আমরা সাধারণত ধরে নিই যে সাইনোসাইটিসের সমস্যা হতে পারে। তাকে ওইভাবে যদি চিকিৎসা দিই তাহলে সে ভালো হবে। নাকে ড্রপ দিতে হবে এবং কিছু ঠান্ডার ওষুধ খেলে সে ভালো হবে। আর যদি মাথা ব্যথা পিছন দিকে হয় এবং বয়স বেশি হয় তাহলে আমরা প্রথমেই ধরে নিই যে তার প্রেশার আছে। প্রেশারের রোগ থাকলে ওই লোকটা বলতে পারবে যে তার প্রেশার কত এবং কীভাবে প্রেশার সে কন্ট্রোল করে, সেই ওষুধ খাওয়ার পরামর্শ দেবো। এই দুটো সমস্যা ছাড়াও যদি মাথা ব্যথা করে তা আমরা প্রথমে ধরে নিই যে তার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, এই জন্য মাথা ব্যথা আছে। তাছাড়াও যদি মাথা ব্যথা থাকে তাহলে নিউরোলজিক্যাল কোনো সমস্যা, তাহলে আমরা নিউরো মেডিসিনের কোনো স্পেশালিস্টের কাছে পাঠাতে পারবো, তাহলে তার মাথা ব্যথা থেকে সে উপকৃত পাবে। এবং এইভাবে চিকিৎসা নিলে মাথা ব্যথা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। পরবর্তীতে যদি কোনো চিকিৎসা লাগে তাহলে ওই ধরনের পরীক্ষাপাতি করে তাকে আমরা ওইভাবে চিকিৎসা দিলে সে ভালো হয়ে যাবে। দর্শক, এবার থাকছে আমাদের আজকের হেলথ টিপস। আজকের স্থূল শিশু আগামী দিনের হার্টের রোগীর উত্তম প্রার্থী, তাই শিশু যাতে মুটিয়ে না যায় সে ব্যাপারে সতর্ক হন। দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত অথবা পরামর্শ জানাতে আমাদের লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, আগামী পর্বে যা যা থাকছে: প্লাস্টিক সার্জারি একটা রিকনস্ট্রাকটিভ সার্জারি এবং এটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। তা আমরা যে এসব ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি করি, যেমন জন্মগত অনেক ত্রুটি নিয়ে জন্মায় এবং তার কারো কারো ম্যাদ, বুড়ি এগুলো বেশি থাকে, কারো কারো চামড়া ঝুলে যায়, কারো চোখের নিচে ঝুলে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।